নেক্সট আমরা তুমি যেটা নিয়ে বলা শুরু করতে যাচ্ছিলা সেইটাতে আমরা আসি। আমাদের সেই এটা হচ্ছে যে অপরচুনিটিস অ্যান্ড স্ট্রাগল ইন ফরেন ক্যারিয়ার্স। মানে দুইটা পার্ট, একটা হচ্ছে যে যে এখন বাংলাদেশে আছে তার জন্য অপরচুনিটিস কিরকম ফরেন ক্যারিয়ার্সে, বা যারা বিদেশে আছে তারাও, মানে তোমার যেমন ইমরুল জার্মানের কথা বলতে পারে, ইলিয়াস জাপানের কথা বলতে পারে, যে এখানেও ক্যারিয়ার অপরচুনিটি, মানে ফার্দার অপরচুনিটি কি আছে সেটা, প্লাস হচ্ছে স্ট্রাগল গুলা কি, মানে এই কেরিয়ারের ভিতরে স্ট্রাগল। যেমন আমি একটা স্ট্রাগল বললাম যে এইরকম দুষ্টামি করলে হচ্ছে, মানে এরকম করলে হচ্ছে যে মাইক্রো ম্যানেজমেন্টের মধ্যে পড়ে গেলে ওইখানে আর কাজ করা মুশকিল হয়ে যায়। হ্যাঁ, এরকম আর কি। তো শুভ, আমার মনে হয় তুমি কন্টিনিউ করতে পারো যে অপরচুনিটি নিয়ে আচ্ছা, বলা ধরছিল। আমি আসলে শেয়ার করতে পারি আমার, এইভাবে ঘুরতেছি আর কি, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ। আমি শেয়ার করতে পারি আমার আসলে অপরচুনিটিটা আসছিল বাংলাদেশে এক মানে কয়েকজনকে তারা মানে আসলে এই মালয়েশিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে তারা ওপেন কালচার, স্পেশালি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তারা যে কোনো দেশ থেকে হায়ার করতে রাজি আছে। তো ওইখান থেকেই আমাকে অ্যাপ্রোচ করা হয় এবং আমার মানে লিঙ্কডইন প্রোফাইল বা এগুলো থেকে, তো সেখান থেকে তারা ইন্টারভিউ দেয় এবং অনেকগুলো ইন্টারভিউ প্রসেস হয় আসলে। মানে তুমি কি অ্যাপ্লাই মানে করছিলা নাকি তোমাকেই না, প্রথমে আমাকে অফার অ্যাপ্রোচ করছিল? করেছিল, মানে আচ্ছা আচ্ছা বাংলাদেশে কয়েকজনের কাছে সিভি চেয়েছিল, আমিও সেখানে সিভি শেয়ার করেছিলাম, সেখান থেকে আচ্ছা। অ্যাপ্রোচ করেছিল। আহ, তারপর সেখান থেকে যেটা হয় যে অনেকগুলো ইন্টারভিউ প্রসেস যায়, টেকনিক্যাল ইন্টারভিউ, তারপর এইচআর ইন্টারভিউ, তারপর নেগোসিয়েশন, এবং এই 4-5টা ইন্টারভিউ পরে তারা আমার ফুল ফ্যামিলির জন্যই ভিসা প্রসেস করে। সো এটা একটা ভালো দিক যে আসলে কেউ যদি ফ্যামিলি সহ মুভ করতে চায়, ফ্যামিলি পার্সন, সিঙ্গেল বা ফ্যামিলি, তারা ফুল ফ্যামিলি সহ মুভ করতে পারে। এবং ইলিয়াসের একটা কোশ্চেন হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, তারা 100%, প্রিটি মাচ 100%, মানে আমার যে সর্দি থেকে শুরু করে আমার হাত পা ভাঙা থেকে শুরু করে যে কোনো খরচ, হসপিটালাইজ, সবকিছুই তারা ইন্স্যুরেন্স কভারেজ ওইখান থেকে করে। সো মালয়েশিয়াতে? হ্যাঁ, মালয়েশিয়াতে। বাও। সো মানে ইভেন আমার যেটা হয় যে কোনো সর্দি কাশির জন্য আমি ক্লিনিকে চলে যাব, সেখান থেকে তারা ঔষধ দিয়ে দিবে, কোনো প্রেসক্রিপশনে দিবে না, এবং ওইখান থেকে ডিরেক্ট তারা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে বিলটা নিয়ে নিবে। আমার কাছে জাস্ট যাওয়া। এবং এরকম আরেকটা ব্যাপার হচ্ছে কেউ যদি সিক লিভেও নেয়, তাকেও একটা ওই ডক্টরের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে একদিনের জন্য হলেও। এটা একটু স্ট্রাগল, আমি প্রথম দিকে বোকা হয়ে গেছিলাম যে ছুটি নিছি, সিক লিভ, কিন্তু মানে আমি ডক্টরের সার্টিফিকেট নেই নাই, তো ওইটা আমাকে অ্যানুয়াল লিভ হিসেবে ডিক্লেয়ার করা লাগছে। কিন্তু এটা একটা ব্যাপার। আর আরেকটা যেটা বলতে পারি যে মালয়েশিয়াতে আপাতত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডাটা ইঞ্জিনিয়ার, ডেভঅপস ইঞ্জিনিয়ার, এই ধরনের অপরচুনিটির ডিমান্ড হিউজ। স্পেশালি ডেভঅপস এবং ডেটা ইঞ্জিনিয়ারদের ডিমান্ড প্রচুর। লিঙ্কডইনে মানে বাংলাদেশ থেকে অপরচুনিটি পাওয়াটা একটু টাফ, কিন্তু আসার পরে লিঙ্কডইনে যদি আমরা দিয়ে রাখি, মানে অ্যাক্টিভ দিয়ে রাখি যে না আমি লুকিং ফর নিউ অপরচুনিটিস, তাহলে প্রতিদিনই কল আসবে, স্পেশালি এই আচ্ছা, রোলগুলির জন্য। আসার পরে বলতে কি, মানে তোমার প্রথমে যে কোনো ভিসা নিয়ে ওখানে গিয়ে তারপরে খুঁজবে এরকম? আমি এমপ্লয়মেন্ট পাস নিয়ে, সে ফর এক্সাম্পল এমপ্লয়মেন্ট পাস নিয়ে আসলাম, তারা মোটামুটি 2 বছরের জন্য এমপ্লয়মেন্ট পাসটা দেয়। পরে প্রতি 2 বছর পর অন্তর অন্তর এটাকে রিভিউ করে, এবং একটা ওটা কি সার্টেন জব স্যালারি। অফার ছাড়াই পাওয়া যায় না না না, এটা এমপ্লয়মেন্ট জব পাস? অফার সহ। জব অফার সহ আসলাম। আসার পরে ওটা 2 বছর পর পরই তারা ফ্যামিলি সহই রিনিউ করে, এবং একটা সার্টেন স্যালারি নিয়ার অ্যাবাউট 15,000 RM, মানে রিঙ্গি, পার মান্থ। এবং 2 বছর না 3 বছর জব থাকলে তারা আবার 10 বছরের জন্য লং টার্ম পাসপোর্টের ইসের জন্য, ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। তখন ওই ভিসাটা পেলে আমি জব করি বা না করি, আমি মালয়েশিয়াতে থাকতে পারবো। অনেকটা সেকেন্ড হোমের মতো অপরচুনিটি টেকদের জন্য, আচ্ছা আচ্ছা। কাছাকাছি লেভেলে। তো এই এই ভিসা, এই সুবিধাগুলো আছে। এবার ইজিলি তারা এই ভিসাগুলি দেয় যদি মানে কোভিড, আফটার কোভিড একটু টাফ, কিন্তু এটা সচরাচর দিয়ে থাকে। এবং যেটা বললাম, সফটওয়্যার লাইনে প্রচুর অপরচুনিটি আছে, কিন্তু কয়েকটা স্ট্রাগলিং বা থাকে। একটা হচ্ছে সেই যেটা বললাম, কমিউনিকেশন। ইংলিশে অবশ্যই ভালো হতে হবে, এটার কোনো অল্টারনেট নাই। কারণ যেহেতু মাল্টি কালচারাল কোম্পানি, তারা সবাই ইংলিশে কমিউনিকেট করতেছে। যদিও তাদের ইংলিশটা একটু অন্যরকম, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, মানে ব্রিটিশ অ্যাকসেন্ট না বা আমেরিকান অ্যাকসেন্ট না, তাদের নিজস্ব অ্যাকসেন্ট আছে।
এবং চাইনিজদের ভিতরে এক ধরনের অ্যাকসেন্ট আছে, তারপর মালয়দের, লোকাল মালয়দের ভিতরে অ্যাকসেন্ট, ইভেন ইন্ডিয়ান যারা ছিল আছে তাদের ভিতরে আরেক ধরনের অ্যাকসেন্ট, কিন্তু ইংলিশ মাস্ট। সো কমিউনিকেশনের জন্য এটা একটা। আরেকটা যেটা হলো নিজেকে এক্সপোজ করার ব্যাপারটা থাকতে হবে। মানে আমি যদি খুব ইন্ট্রোভার্ট হয়ে থাকি অর্গানাইজেশনে, তাহলে এত মাল্টিকালচারাল, এত চ্যালেঞ্জের ভিতরে উপরে ওঠা খুব টাফ। সো আমি যেটা কি করেছি বা যেটা অ্যাচিভ করেছি সেটাকে আসলে এক্সপোজ করতে হবে। সেটা একটা ডকুমেন্টেশন ওয়েতে বা একটা ব্লগ পোস্টে, ইন্টারনাল ব্লগ পোস্টে হোক বা যে কোনো হোক, নিজের অ্যাচিভমেন্টটাকে তুলে ধরতে হবে। আর একটা হচ্ছে সফট স্কিলটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। মানে আমি টেকনিক্যালি খুবই সাউন্ড, কিন্তু আমি রাইট ওয়েতে কমিউনিকেট করতে পারতেছি না, টিমের সাথে টিমকে লিড করতে পারতেছি না, জুনিয়র্স বা সিনিয়রদের সাথে রাইট ল্যাঙ্গুয়েজে অ্যাপ্রোচে মানে কাজগুলি ভাগ করতে পারতেছি না। তো এই জিনিসগুলিকে তারা নেগেটিভলি দেখেন। সো আমি যেটা বলতে পারি যে এই সফট স্কিল মানে টেক স্কিল খুব হয়েও খুব একটা লাভ হবে না যদি না আমার সফট স্কিল গুলি থাকে। So, এই স্ট্রাগল গুলিকে করতে হবে। সো মানে এইগুলাই স্ট্রাগল আর কি। হ্যাঁ, এগুলো স্ট্রাগল, কিন্তু আচ্ছা, ইজিলি এখন অপরচুনিটি গুলি পাওয়া যায় আর কি টেক সাইড। সো ইমরুল ভাই নেক্সট। ইমরুলের তো মালয়েশিয়ার এক্সপেরিয়েন্স আছে, প্লাস হচ্ছে জার্মানির। আর আমি সেই জন্য আসলে দুই ভাবে বলি। একটা হচ্ছে আমার আমি আসলে কিভাবে জাম্প করে বিভিন্ন কান্ট্রি থেকে ঘুরে আসলাম, কি হলো আসলে, আর সেটা। আর আরেকটা হচ্ছে রিসেন্টলি কারেন্ট জার্মানি জব অপরচুনিটি এবং স্ট্রাগল, এই দুটাই। সো আমার গ্রাজুয়েশনের পরে যখন গ্রাজুয়েশন সাথে সাথে শেষ করলাম, প্রথম যে ঝামেলাটা বললাম সেটা হচ্ছে রিসেশন। সো রিসেশনের ঝামেলার কারণে 2009 এর দিকে তখন আসলে জব পেতে খুব সমস্যা হচ্ছিল। পরে আমাদের এক বড় ভাই রেফারেন্সের মাধ্যমে আমি আসলে একটা জবের ইন্টারভিউর জন্য যাই, আর সেখানে আসলে জবটা হয়ে যায় আসলে। সো সেখানে আমি প্রায় 7-8 মাসের মতো কাজ করার পর এরপর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আবার ইন্টারভিউ দিয়ে আসলে একটা জব পাই আসলে। সেখানেও ওই রেফারেন্সের মাধ্যমে আসলে হয়েছিল যে আরেক বড় ভাই, সেই বড় ভাই আসলে উনি সেই কোম্পানিতে নিজে চলে গিয়েছিল। এরপরে উনি ওখানে সেই কোম্পানিতে নতুন অপরচুনিটি আসার কারণে আমাকে রেফার করলে আমি আসলে অ্যাপ্লাই করে ওখানে কাজ করি প্রায় 6.5 বছরের মতো। তো বাংলাদেশে আসলে আমার বেশিরভাগ জবগুলি আসলে রেফারেন্সের মাধ্যমে হয়েছিল। যে বড় ভাই বা পরিচিত কেউ একজন তাদের কোম্পানিতে আসলে অপরচুনিটি আছে, সো রেফার করে দিল, জানিয়ে দিল, অ্যাপ্লাই করলাম, এরপর ইন্টারভিউগুলি দিলাম, ইন্টারভিউগুলি দিলে ইন্টারভিউতে হয়ে গেল, তারপরে জব করলাম। তো মালয়েশিয়ার ক্ষেত্রে আসলে জিনিসটা একটু ডিফারেন্ট হলো যে মালয়েশিয়া আসলে শুভ ভাই যেটা বললো যে লিঙ্কডইন এর মাধ্যমে তারা আসলে আমাকে সরাসরি অ্যাপ্লাই করেছিল, মানে অ্যাপ্রোচ করলো যে কি ব্যাপার, তুমি কি মালয়েশিয়ায় আসতে ইন্টারেস্টেড। সো আমি প্রথমে আসলে অতটা ইন্টারেস্টেড ছিলাম না, বা একটু পেসিমিস্ট ছিলাম যে আসলে কি হবে, কি হবে, কিভাবে হবে, ভিসার নিয়ে সমস্যা, কি করব জানি না। তো তারপরে আমি আসলে ইন্টারভিউগুলি দেই। আসলে ইন্টারভিউগুলি সবই পুরাটাই আসলে অনলাইনে হয়। 3টা বা 4টা লেভেল থাকে ইন্টারভিউ। প্রথমে হায়ারিং ম্যানেজার, তারপরে টেকনিক্যাল ইন্টারভিউ, এরপরে হ্যান্ডস অন কোডিং সেশন, ইত্যাদি ইত্যাদি। এগুলি দেওয়ার পরে এরপরে আসলে ওরা আমাকে জব অফারটা পাঠায়। তো জব অফার পাঠানোর পরে এরপরে আসলে তাহলে মালয়েশিয়ার ভিসার কি হবে, ওরা আবার ভিসার জন্য কিছুটা সাপোর্ট দিবে আর কি। সো ওরা ভিসার জন্য যা যা সাপোর্ট গুলি দিবে সেগুলি ওরা একটা এজেন্সির মাধ্যমে আমাকে অ্যাপ্লাই করার জন্য বলে। আমি পরে ওই এজেন্সির মাধ্যমে আসলে আমি সব ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করি আসলে। তো মালয়েশিয়ার ভিসার যে মজার ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য যেটা লাগে, যে ডকুমেন্টটা আসলে অর্গানাইজেশন থেকে আসলে ওরা পাঠিয়ে দেয়। সো ওরা নিজেরাই আসলে মালয়েশিয়ান ওয়ার্ক কাউন্সিল বা মালয়েশিয়ান যে ওয়ার্ক সেক্টর আছে ওদের কাছে অ্যাপ্লাই করে ওদের একটা পজিশনের জন্য। ওরা ওরা একটা ডকুমেন্ট দেয়, সেই ডকুমেন্টটা নিয়ে এরপরে হচ্ছে মালয়েশিয়ান এম্বাসিতে আসলে অ্যাপ্লাই করলে আসলে ভিসাটা হয়ে যায়। সো ভিসা পাওয়াটা আমার কাছে রিলেটিভলি ইজি মনে হয়েছে আসলে মালয়েশিয়ার ভিসা পাওয়াটা। যদি একটা জব অফার থাকে আর যদি ওইখানে ওই অ্যাপ্রুভালটা থাকে তাহলে আসলে জবটা হয়ে যায়। তো এরপরে আমি ওই জবটা নিয়ে আসলে মালয়েশিয়ায় চলে গেলাম। প্রথমে আসলে আমার ওয়াইফ এবং কিডসদেরকে নিতে পারিনি, কারণ আমাকে একটু তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছিল। পরে মালয়েশিয়া যাওয়ার পরে ওদেরটাও আসলে কোম্পানির মাধ্যমে প্রসেস করলাম। কোম্পানি ওরা আসলে আলাদা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে দিল, সেই ডকুমেন্ট নিয়ে মালয়েশিয়ান এম্বাসিতে অ্যাপ্লাই করলে আসলে ওরা ভিসাটাও দিয়ে দিল। পরে ফ্যামিলিকে নিয়ে গেলাম।
মালয়েশিয়া এরপরে আমি ৮ মাস না ১ বছর ওখানের মতো জব করার পর আবার আসলে লিঙ্কডইন এর মাধ্যমে আমাকে অ্যাপ্রোচ করলো যে হ্যাঁ তুমি কি জব ইন্টারেস্টেড কিনা। তখন আমি আসলে জব সুইচ করার জন্য চিন্তাও করিনি আসলে। পরে দেখলাম যে আচ্ছা তাহলে যেহেতু আসলে এত বলছে আমি তাহলে ইন্টারভিউ গুলি দেই, একটু এক্সপেরিয়েন্সও হবে। আর দেখি তারা আসলে কেমন কোম্পানি, কি বিস্তারিত। তো পরে ইন্টারভিউ দেওয়ার পরে ওদের সাথে কথাবার্তা বলার পরে কোম্পানি খুবই ভালো লাগলো এবং ওই কয়েকটা ইন্টারভিউ প্রসেস, হায়ারিং ম্যানেজার, টেকনিক্যাল ইন্টারভিউ, ওরা আবার হ্যান্ডস অন কিছু কোড অফলাইনে করতেও দিয়েছিল, যেটা গিটহাবে করে ওটা আপলোড করতে হয়েছে, সেটা ওরা রিভিউ করে দেখে তারপরে ফাইনাল ইন্টারভিউটা হয় আসলে। সো মালয়েশিয়ার এক্সপেরিয়েন্সটা পুরোটা আসলে লিঙ্কডইন এক্সপেরিয়েন্স। লিঙ্কডইন এর মাধ্যমে আসলে আমি খুঁজছিও না জব, আমাকে আসলে তারা অ্যাপ্রোচ করছে, অ্যাপ্রোচ করার পর আমি জাস্ট ফর ইন্টারেস্ট একটু বেশি জানার জন্য বা ই করার জন্য আমি অ্যাপ্লাই করলাম, এরপরে আমাকে হয়ে গেল। এরপরে মালয়েশিয়ায় যে ২ বছর থাকলাম, তখন আসলে মালয়েশিয়া থেকে আসলে আমি অন্য কোনো দেশে আসলে আসারও কোনো প্ল্যানও আমি করিনি যে আসলে কোথায় যাব, কি করব, সেরকমের কোনো প্ল্যান ছিল না। ওই লিঙ্কডইন এর মাধ্যমে অ্যাডিডাস থেকে আসলে নক করলো ওরা যে তুমি ইন্টারেস্টেড কিনা। পরে বললাম যে আচ্ছা আমি ইন্টারেস্টেড হওয়ার পরে এরপরে ওরা ওই কয়েকটা লেভেল অফ ইন্টারভিউ হলো, একই সবই অনলাইনে, যে প্রথমে হায়ারিং ম্যানেজার ইন্টারভিউ, পরে টেকনিক্যাল সেশন ইন্টারভিউ 3 আওয়ার্স। এরপরে জার্মানির ক্ষেত্রে একটু ডিফারেন্ট হলো যে অন সাইটের জন্য ডাকলো। সো 2019 এর দিকে ওরা আসলে আমাকে অন সাইটে ডেকে পাঠালো যে একদিনের জন্য আমাকে আসতে হবে, এসে ওদের সাথে ফিজিক্যালি কথাবার্তা বলে ওইখানে একটা ইন্টারভিউ হবে, ওদের সাথে সরাসরি ফেস টু ফেস কথাবার্তা হবে। হওয়ার পরে এরপরে আমি আবার দেশে চলে যাব। তো পরে আমি জানুয়ারি মাসের দিকে জার্মানি ফ্লাই করলাম। সো ওরা ভিসার জন্য যা যা প্রসেস করার দরকার সবই ওরাই করলো আসলে। ওরা আমাকে ডকুমেন্ট পাঠিয়ে দিল যে জার্মানিতে একটা কাজে আমাকে যেতে হবে। পরে ওটা নিয়ে আমি জার্মান এম্বাসিতে গিয়ে অ্যাপ্লাই করলে ওরা আমাকে ভিসা দিয়ে দিল। আমি ওই ভিসা নিয়ে ওরা প্লেনের টিকিটেরও ব্যবস্থা করলো, সবকিছু ওরা ওই ব্যবস্থা করলো। ওরা হোটেলেরও ব্যবস্থা করলো, ওইখানে গিয়ে আমি থেকে ওরা আমাকে হোটেল থেকে পিক আপ করলো একটা গাড়ি নিয়ে। এরপরে আমাকে অ্যাডিডাসটা ঘুরে দেখালো, তারপরে আমাকে ইন্টারভিউর জন্য নিল। পরে আমি 2 ঘন্টার মতো ওদের সাথে টাইম স্পেন্ড করলাম। তারপরে এরপর ওরা আমাকে কনফার্ম করলো যে না, ওদের ভালো লেগেছে, সো আমি চাইলে যে অ্যাডিডাসে জয়েন করতে পারি। পরে আমি অ্যাডিডাসে জয়েন করলাম। এই কয়েক বছর ধরে আছি, আমি 3 বছর ধরে আছি অ্যাডিডাসে আসলে। সো এখানেও এক্সপেরিয়েন্সটা আসলে সেমই, যে লিঙ্কডইন এর মাধ্যমে আসলে ওরা আমাকে অ্যাপ্রোচ করেছে, করার পরে এরপরে কয়েকটা ইন্টারভিউ হয়েছে এবং সেই ইন্টারভিউর মাধ্যমে আসলে আমি জবটা পেয়েছি। এবং এখনো যদি দেখি আমি লিঙ্কডইন এর প্রোফাইলটা চেষ্টা করি সবসময় আসলে আপ টু ডেট রাখার জন্য। সেজন্য রেগুলারলি আসলে প্রচুর পরিমাণে নক আসে, ইন্টারেস্টেড হই না হই তারা জানতে চায় যে হ্যাঁ তুমি কি ইন্টারেস্টেড কিনা, তুমি কি আরো কিছু অপরচুনিটি খুঁজছো কিনা, তুমি তো অনেকদিন হয়ে গেছে অ্যাডিডাসে, ইত্যাদি ইত্যাদি। তারা বিভিন্ন ভাবে চেষ্টা করে ইন্টারেস্ট করার জন্য যে না, আসো, ইসে যাও, আমাদের সাথে একটু আমাদের সম্বন্ধে জেনে যাও, তুমি হয়তো ভালো লাগতে পারে। সো ওভারঅল মেইন ব্যাপারটা হচ্ছে যে অপরচুনিটি আসলে বিভিন্ন ভাবেই আসে আসলে। তো লিঙ্কডইন এর প্রোফাইলটা আপ টু ডেট যদি প্রপারলি থাকে, যদি ওরা যে রিক্রুটাররা যেভাবে আসলে সার্চ করছে সেই কিওয়ার্ড গুলি বা সেই টেকনোলজি গুলি যদি আসলে প্রপারলি অ্যালাইন হয়, তাহলে ওরা আসলে লিঙ্কডইন থেকে আসলে সরাসরি নক করে। আর এখন এই করোনার পরে এখন তো মানে বাসা থেকে কাজ করা আসলে একেবারে ইজি হয়ে গেছে এবং সেটা কাইন্ড অফ একটা কালচার হয়ে গেছে যে প্রচুর পরিমাণে কোম্পানিগুলি আসলে অফ সাইটে কাজ করাচ্ছে, যে তারা অনলাইনে আসলে সব কার্যক্রম থেকে শুরু করে সবকিছুই হচ্ছে। তো সেজন্য আমার রিকোয়েস্ট থাকবে সবার জন্য যে তারা যারা ইন্টারেস্টেড আসলে বাংলাদেশ থেকে আসার জন্য, জার্মানি হোক মালয়েশিয়া হোক, লিঙ্কডইন প্রোফাইল প্রপারলি আপ টু ডেট রাখার এবং খেয়াল রাখা যে ট্রেন্ড গুলি কি চলছে। যেমন শুভ ভাই যেটা বললো যে মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে ডাটা ইঞ্জিনিয়ার নিচ্ছে। সো আমি 2019 এর কথা যদি চিন্তা করি, তখন মালয়েশিয়ার গভর্নমেন্ট প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে চেয়েছিল যে ডাটা ইঞ্জিনিয়ারের জন্য, এবং ওরা ডাটা ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা হাবও করতে চেয়েছিল, যে বিশাল বড় ইনভেস্টমেন্ট নিয়ে ওরা আসলে এগোবে। জার্মানির ক্ষেত্রে আসলে কয়েকটা টেকনোলজি খুব হেভিলি ইউজড হয়, যেগুলি আসলে হয়তো যারা জানে এবং যারা ওইগুলি নিয়ে কাজ করছে তাদের অপরচুনিটি গুলি আসলে বেশি। জাভাতে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, প্রচুর কোম্পানিগুলি আসলে জাভা বেসড, জেভিএম বেসড প্রোডাক্ট ডেভেলপ করে। নোডের উপরে কাজ হয়, যারা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বিএফএফ এই টাইপের কাজগুলি করে। তারপরে পাইথনে কাজ হচ্ছে ডাটা সায়েন্স রিলেটেড অনেক কাজগুলি করার জন্য। এবং এখন রিসেন্টলি প্রচুর পরিমাণে ডেভঅপস এবং এসআরই এর উপরে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, কেননা এখন
টিমস গুলি এমন ভাবে তৈরি করা হচ্ছে যেন টিম নিজেরাই আসলে প্রোডাক্ট গুলি মেইনটেইন থেকে শুরু করে অপারেশন থেকে শুরু করে সবকিছু নিজেই করতে পারে। সেই জন্য টিমে প্রত্যেকটা টিমে 1 থেকে 2 জন করে এসআরই বা ডেভঅপস ইঞ্জিনিয়ার লাগে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যদি চিন্তা করি আমাদের 5 বছর আগের টিম সেটআপ যেখানে ছিল যে বেশিরভাগই ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা 4-5 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ওনার বা প্রোডাক্ট ম্যানেজার এবং কাপল অফ কিউএস এবং শেষ। কিন্তু এখন সেখানে আরো প্রায় 1 থেকে 2 জন এসআরই রেগুলারলি অ্যাড হচ্ছে। টিমের সাইজ বাড়ছে, ইঞ্জিনিয়ারের সংখ্যা যে কমছে তা না, এসআরই বা ডেভঅপস এর সংখ্যা আসলে বাড়ছে। সো এই সেক্টরে আসলে অপরচুনিটি আরো বাড়তে থাকবে। হয়তো ইলিয়াস ভাই এটা নিয়ে আরো কাজ করবে, কারণ উনি আসলে ডেভঅপস এ আসলে কাজ করছেন। সো ওভারঅল জার্মানিতে আমি যেটা আগেও বলেছি যে আসলে অপরচুনিটি আসলে অনেক বেশি। যদি কোনোভাবে জার্মানি বা ইউরোপে আসা যায় তাহলে ইউরোপে আসলে জব সেক্টরটা রিলেটিভলি খুবই ওপেন। কারণ আমি জার্মানিতে বসে আছি এই না যে আমাকে শুধু জার্মানি থেকে নক করছে, আমাকে নক করছে ফিনল্যান্ড থেকে নক করছে, আমাকে নক করছে স্পেন থেকে নক করছে, আমাকে বিভিন্ন জায়গা থেকে আসলে নক করছে, লিঙ্কডইন থেকে। কারণ এখানে আসলে একটা ভিসা যদি জার্মান ভিসা থাকে সেক্ষেত্রে অন্য ভিসাগুলি পাওয়াটাও আসলে রিলেটিভলি ইজি হয়ে যায়। আর কয়েকটা জিনিস আসলে আমি টাচ করতে চাই, যেটা আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যেটা শুভ ভাই এর আগেও বলেছে, মালয়েশিয়া জার্মানিতে আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুবই ভালো আর কি। কারণ ওয়ার্ক লাইফ এরাও লাইফটাকে আসলে ইভেন ওয়ার্কের থেকে বেশি গুরুত্ব দেয় ক্ষেত্র বিশেষে। সো কারণ সবাইকে যেমন আমি যখন আমার ইনপুট গুলি দেই যে আমি কতটুকু কাজ করলাম, এখানে একটা ম্যান্ডেটরি ফিল্ড আছে যেটা হচ্ছে আমি 11 আওয়ারের রেস্ট পেয়েছি কিনা আসলে লাস্ট ডে থেকে টুডে, এবং এটা আসলে ম্যান্ডেটরি ফিল্ড, আসলে এটা দিতেই হবে। এবং যদি সেটা না হয় সেক্ষেত্রে আসলে আমার ম্যানেজার বা অর্গানাইজেশনেরও কিছু সমস্যা হতে পারে। কারণ এখানে ওয়ার্ক কাউন্সিল নামে একটা কনসেপ্ট আছে, যে ওয়ার্ক কাউন্সিল আসলে এমপ্লয়ীদের হেলথ এবং এমপ্লয়ীদের দিক থেকে আসলে প্রচুর পরিমাণে সাপোর্ট করে। আর সেজন্য জার্মানিতে আসলে এমপ্লয়ারদের থেকে অনেক ক্ষেত্রে এমপ্লয়ের রাইটস গুলি অনেক বেশি থাকে। আসলে তাদেরকে পার্মানেন্ট এমপ্লয়ি যারা, তাদেরকে আসলে ইজিলি স্যাক করাও যায় না, বা তাদেরকে তাদের আসলে ফ্যাসিলিটিস গুলি প্রপারলি সুন্দরভাবে দিতে হয় আসলে। এবং তাদের ক্যারিয়ার প্রোগ্রেশন নিয়েও কোম্পানিকেও চিন্তা করতে হয় যে হ্যাঁ ক্যারিয়ার প্রোগ্রেশন গুলি কি কি হবে ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা বিষয় হচ্ছে জার্মানিতে হেলথ ইন্স্যুরেন্সের কথা, যেটা হেলথ ইন্স্যুরেন্সটা আসলে জার্মানিতে 2 রকমের হেলথ ইন্স্যুরেন্স, প্রাইভেট এন্ড পাবলিক। সো আমি পাবলিকটা নিয়েছি, পাবলিকটা ফুল কভারেজ, 100% কভারেজ, ইভেন ডেন্টাল, আই এবং সবকিছু সহ। আসলে ডেন্টাল চেকআপ একটা, আই চেকআপ একটা, এবং হসপিটাল যে কোনো রকমের হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সবকিছু আসলে ওরা ওখান থেকে সাপোর্ট করছে। এবং কোম্পানিগুলি 50% বেয়ার করছে। সো আমার স্যালারি থেকে 50% যাচ্ছে এবং কোম্পানি বাকি 50% দিচ্ছে। এবং এটা পাবলিক হলে আমার ফুল ফ্যামিলির সাপোর্টটা আমি পাচ্ছি, যে আমার দুটা মেয়ে আছে, আমার ওয়াইফ, সবাই আসলে যে ট্রিটমেন্ট গুলি পুরাটাই আসলে ওইখান থেকে আসলে আসছে। যাই হোক, সো আমি প্রাইভেট হলে সরি প্রাইভেট হলে মানে প্রাইভেটটা কারা নেয় বা প্রাইভেটের সুবিধা অসুবিধা কি? প্রাইভেটের সুবিধাটা হচ্ছে প্রাইভেটে ইনিশিয়াল প্রিমিয়ামটা খুব কম থাকে। সো ইনিশিয়াল প্রিমিয়ামটা খুব কম থাকে, আর প্রাইভেটে হচ্ছে মানুষ বাড়লে, মানে ফ্যামিলি মেম্বার যদি বাড়ে তাহলে প্রিমিয়ামটা আসলে বাড়তে থাকে। সো যারা সচরাচর প্রথমে সিঙ্গেল থাকে তারা আসলে প্রাইভেটটা নেয়, আর সেই ক্ষেত্রে প্রায় 50% এর মতো ইনিশিয়াল প্রিমিয়ামটা কমে যায়। কিন্তু যখন তারা ম্যারিড হয় এবং কিডস থাকে তখন আসলে আস্তে আস্তে বাড়তে থাকে। প্রাইভেটে কিছু কিছু সময় এক্সট্রা অ্যাডভান্টেজও পাওয়া যায়, যে কিছু কিছু হসপিটালে হয়তো প্রাইভেট অ্যালাউ করে বা প্রাইভেটদের জন্য, কিন্তু পাবলিক হসপিটালগুলি আসলে এতটাই ভালো জার্মানিতে যে প্রাইভেটে আসলে ওটা চিন্তা করতে হয় না। আর ডাক্তার দের ফ্যাসিলিটিস গুলি, হ্যাঁ এখানে অবশ্যই স্পেশালিস্ট ডাক্তার দেখানোর জন্য আলাদা কিছু অ্যাপ্রুভাল নিতে হয়, যে প্রথমে জেনারেল প্র্যাকটিশনারের কাছে যেতে হয়। জেনারেল প্র্যাকটিশনার যদি মনে করে যে না তার আসলে স্পেশালিস্ট প্রয়োজন হয়, সে রিকমেন্ড করে, তারপর আসলে স্পেশালিস্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও একটু কঠিন হয়, কারণ স্পেশালিস্টের সংখ্যা আসলে অত বেশি না। দেখা যায় যে অ্যাটলিস্ট 1 মাস থেকে 2 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করতে হয়। তো বুঝতে পারছি। আমি আর না বাড়াই, আমি ইলিয়াস ভাইকে দেই। ছোট ছোট 2টা কোশ্চেন আছে জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য। একটা হচ্ছে যে তোমার যে মানে তোমাকে যে লিঙ্কডইনে যে কি বলে জার্মানির জন্য যারা কল করছে, ওই কি ওই এডিডাস কোম্পানি থেকেই নাকি কোনো রিক্রুটার?
মানে আমি যেভাবে এসেছি অ্যাডিডাস কোম্পানি থেকে ওদের ট্যালেন্ট অ্যাকুইজিশন থেকে কল করেছিল ওদের সরাসরি। নিজস্ব রিক্রুটার করছে, আচ্ছা থার্ড পার্টি না। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে সিটিজেনশিপের জন্য, মানে তুমি যে ওয়ার্ক ভিসায় আসো বা হোয়াট এভার, তো এখান থেকে তোমার পিআর বা সিটিজেনশিপের অপরচুনিটি কিরকম, মানে হ্যাঁ, এটা সো এখানে জার্মানিতে ওয়ার্ক নিয়ে আসতে গেলে আসলে দুই রকমের ভিসা পাওয়া যায়। একটা হচ্ছে এরা বলে ব্লু কার্ড, আর একটা হচ্ছে রেসিডেন্ট পাস বলে। তো ব্লু কার্ডটা হচ্ছে যারা একটু হাই স্কিল, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কিছু স্পেশাল প্রফেশন আছে তাদেরকে আসলে ব্লু কার্ড ভিসাটা দেওয়া হয়। ব্লু কার্ড পেলে সে 33 মান্থ অথবা 21 মান্থ বেসড অন আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল সে আসলে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে। ধরেন 33 মাস যদি হয়ে যায়, সে পিআর এর জন্য অ্যাপ্লাই করলে সে আসলে পিআর পেয়ে যায়। সো পিআর পাওয়াটা আসলে রিলেটিভলি ইজি। আপনার ট্যাক্স গুলি ঠিক মতো দিতে হয়, আর হচ্ছে এখানে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স এবং হচ্ছে আরেকটা হচ্ছে পেনশন ইন্স্যুরেন্স আছে। এই দুইটা ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স গুলি যদি প্রপারলি দেওয়া হয় দিলে তাহলে তাকে আসলে পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে দেয়। তো পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে দিলে আপনাকে জার্মানি থেকে কেউ আসলে বের করতে পারবে না। আপনি সারা জীবন আপনার চাকরি থাকুক আর না থাকুক আপনি আসলে জার্মানিতে থাকতে পারছেন। সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে যে জার্মানিতে আসলে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স যেটা আছে, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স 2 বছর পর্যন্ত দেয়। যদি ধরেন কোনো কারণে আপনার চাকরি চলে গেল বা মার্কেটের অবস্থা খুব খারাপ হয়ে গেল, এটা খুবই অ্যাডভান্টেজিয়াস একটা ইন্স্যুরেন্স আর কি। তো সেই ক্ষেত্রে কি করবে, আপনি যে বেতনটা পেতেন লাস্ট সেটার অ্যারাউন্ড 70% ওরা আসলে আপনাকে 2 ইয়ার্স পর্যন্ত দিবে, এবং ওদের কিছু প্রোগ্রাম আছে। এটার এই না যে আপনি বসে থাকবেন আপনাকে 2 ইয়ার ধরে 70% দিয়ে যাবে, সেরকমের না। ওরা আপনাকে বিভিন্ন রকমের অপরচুনিটি অ্যাপ্লাই করতে বলবে, এবং ওরাও আসলে অপরচুনিটি দেওয়ার চেষ্টা করবে যাতে করে আপনি নিজের চাকরি পেতে পারেন এবং নিজের আর্নিং গুলি হতে পারে। আর পিআর পাওয়ার পরে এরপরে হচ্ছে আপনি যে কোনো সময় আসলে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। জার্মান সিটিজেনশিপ সে অ্যাপ্লাই করার কয়েকটা ক্রাইটেরিয়া আছে। সচরাচর 7 বছর বা 8 বছর পরে আপনি ইজিলি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন জার্মানিতে স্টে করার পরে। তখন ওরা আরো কিছু ক্যাটাগরি, কিছু জিনিসপত্র দেখে, যেমন জার্মান ল্যাঙ্গুয়েজের একটা B1 লেভেল পর্যন্ত আসলে স্কিল থাকতে হয়। তারপরে যেটা আগে বললাম যে পেনশন ইন্স্যুরেন্স, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, এই জিনিসগুলি আসলে প্রপারলি সে এত বছর ধরে দিয়েছে কিনা। তারপরে হচ্ছে এই জিনিসপত্রগুলি দেখে, ক্রাইটেরিয়া গুলি দেখে তারপরে তারা আসলে পাসপোর্ট গুলি দিয়ে দেয়। তো জার্মানিতে সোফার আমি যাদের সাথে পরিচয় হয়েছে তাদের কারোর আসলে অতটা ডিফিকাল্টি হয়নি জার্মান পাসপোর্ট পেতে আসলে। যদি প্রপার রুলস গুলি ফলো করা হয় জার্মানিতে, এবং হচ্ছে এই সময়টা যদি 8 বছর বা 7 বছর সময়টা কাটানো হয়, এবং জার্মান ল্যাঙ্গুয়েজটা যদি শিখে ফেলা যায় মোটামুটি B1 পর্যন্ত, তাহলে জার্মান পাসপোর্টটা আসলে 7 বছর থেকে 8 বছরের ভিতরে পাওয়া যায়। আচ্ছা, থ্যাংক ইউ ইলিয়াস। তোমার তো জাপানে মোটামুটি লম্বা এক্সপেরিয়েন্স। আমি ইমরুল ভাইয়ের কথা খুবই গুগরাশি গিলছি। শুধু ইমরুল ভাইকে নিয়ে মানে একটা সেশন বানানো যাবে আর কি, অনেক ইনফরমেটিভ। মানে জার্মান যারা জার্মান যেতে চায় তাদের জন্য ইমরুল ভাইকে নিয়ে একটা সেশন করার দাবি রাখি আমি। আবদার মানে করি, করলে ভালো হয়। অনেক কিছু জানছি তো।